মৌলভীবাজারে ধলাই নদীর বাঁধে ভাঙন, পার্বত্যাঞ্চলে পানিবন্দী মানুষের দুর্বিষহ জীবন। 2 জেলায় পাহাড় ধসে নিহত আরও 7। ময়মনসিংহে শিশু নিসামণি ধর্ষণ হত্যায় 3 আসামির মৃত্যুদণ্ড। নরসিংদী স্টেশনে হামলায় বৃদ্ধার মৃত্যুর ঘটনায় মামলা। সিরাজগঞ্জ ও ফেনীতে এনসিপির পদযাত্রা, গণভোটের রায় বাস্তবায়ন সহ বিভিন্ন দাবি নেতাদের। পঞ্চগড়ে স্কুলে পানির পাম্প বসানোর প্রকল্পে অনিয়ম, দুর্নীতির অভিযোগ। মানতে নারাজ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এবং বৈরী আবহাওয়ার প্রভাবে চট্টগ্রাম বন্দরে খালাস কার্যক্রম ব্যাহত হওয়ায় পণ্য নষ্টের শঙ্কায় ব্যবসায়ীরা। স্বাগত স্টার বাংলায়, সঙ্গে আছি সর্দার মোহাম্মদ আরিফ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বৃষ্টি উজানের ঢলে বাড়ছে নদ নদীর পানি। মৌলভীবাজারে বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। হবিগঞ্জে হাওরে ঢুকছে পানি। বন্যার অবনীত হয়েছে পার্বত্যাঞ্চলে। পানিবন্দী কয়েক লাখ মানুষ। বান্দরবানে ভ্রমণের নিষেধাজ্ঞা আগামী 12 জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রকৃতির এই রুদ্ররূপে কেবল বাঁধ ভাঙেনি, ভেঙে চুরমার হয়ে গেছে পাহাড়ের সাধারণ মানুষের সাজানো জীবন। টানা ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহূর্তেই প্লাবিত পার্বত্য অঞ্চলের বিস্তীর্ণ জনপদ। বান্দরবান, খাগড়াছড়ি আর রাঙামাটির লাখো মানুষের প্রতিটি মুহূর্ত এখন কাটছে চরম এক অনিশ্চয়তা আর আতঙ্কে। খাগড়াছড়িতে 2,500-এর বেশি মানুষ পানিবন্দী। সবচেয়ে বেশি দীঘিনালা উপজেলায়। আশ্রয়কেন্দ্রে উঠেছে 1,000-এর বেশি মানুষ। এদিকে দীঘিনালা বিদ্যুৎ উপকেন্দ্রে পানি ওঠায় বন্ধ রাখা হয়েছে পুরো উপজেলার বিদ্যুৎ সংযোগ। বন্ধ আছে রাঙামাটির বাঘাইছড়ি ও লঙ্গদুর বিদ্যুৎ সরবরাহ। অবনতি হয়েছে বান্দরবানের বন্যা পরিস্থিতি। ঘরবাড়ি ছেড়ে আশ্রয়ের কেন্দ্রে ঠাঁই নিয়েছে 5,000-এর বেশি মানুষ। এদিকে বৈরী আবহাওয়ার কারণে জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ এবং ভ্রমণের নিষেধাজ্ঞা আগামী 12 জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় রাঙামাটির বাঘাইছড়িতে কাঁচালাং নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী 30 গ্রামের কয়েক হাজার পরিবার। জেলার 40টি আশ্রয়কেন্দ্রে ঠাঁই হয়েছে 4,166 জন মানুষের। কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ। আটকা আছে সাজেকে ঘুরতে আসা 5 শতাধিক পর্যটক। বন্ধ আছে জেলার সব প্রাথমিক বিদ্যালয়। সর্বশেষ আমাদের ঘরে 2007 সালে পানি উঠছে। এখন আবার এই যে 2026 সালে উঠলো, মানে এখনো পানি, ঘরে পানি। আজকেই 1300 মেট্রিক টন, রাঙ্গামাটির জন্য 500 মেট্রিক টন, খাগড়াছড়ি এবং বান্দরবানের জন্য 400 মেট্রিক টন করে ইনিশিয়ালি বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজন আরো দেওয়া হবে। কক্সবাজারে পেকুয়ার মেহের নামায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢলের পানি প্রবেশ করছে। তলিয়ে গেছে ফসলি জমি, মাছের ঘের। পানি উঠেছে ঘর বাড়িতে। এছাড়া চকরিয়া, টেকনাফ সহ বিভিন্ন উপজেলায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এখন মনে করুন আর কিছুক্ষণ পরে মানুষের বাড়ি ঘরে পানি ঢুকিবই। আর গরম মাথা অলরেডি পানি ঢুকবে। বৃষ্টি না থাকায় চট্টগ্রামে কমতে শুরু করেছে পানি। তবে এখনও নিমজ্জিত শহরের বিভিন্ন এলাকা। বাড়িঘরে পানি ওঠায় দুর্বিষহ ভোগান্তিতে স্থানীয়রা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ পয়েন্টে পানি ওঠায় ব্যাহত যান চলাচল। মৌলভীবাজারে ধলাই নদীর পাড় ভেঙে পানি ঢুকছে লোকালয়ে। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মনু নদ এবং ধলাই নদীর পানি। প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্র। পাহাড়ি ঢলে পানি বাড়ছে হবিগঞ্জের নদ নদীর। খোয়াই ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে নদী ভাঙন। সুনামগঞ্জে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। পানি উঠে বন্ধ হয়ে গেছে সুনামগঞ্জ তাহিরপুর সড়ক যোগাযোগ। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ। দর্শক, হবিগঞ্জে খোয়াই নদীর পানি উপচে লোকালয়ে ঢুকছে পানি। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। আরও খবর জানতে যুক্ত হব সহকর্মীদের সঙ্গে। এই মুহূর্তে হবিগঞ্জে আছেন আমাদের সহকর্মী আব্দুর রৌফ, এবং একই সঙ্গে সুনামগঞ্জে যুক্ত হব, সেখানকার পরিস্থিতিও জানাবে আমাদের আরেক সহকর্মী আমির মাহবুব। আমি রৌফ, আপনার কাছে আগে যেতে চাই। হবিগঞ্জের খোয়াই নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং একই সাথে মনু নদের পানিও বৃদ্ধি পেয়েছে। আপনি যে বাড়িটিতে আছেন এখানেও দেখা যাচ্ছে বাড়িতে মধ্যে পানি ঢুকেছে। এই মানুষগুলো কিরকম দুর্বিষহ জীবনযাপন করছেন জানাবেন।
আরিফ, আপনি জানেন যে টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে হবিগঞ্জের যে নদ নদীগুলো রয়েছে প্রায় সবগুলো নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আজকে দুপুর পর্যন্ত আমরা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের কাছ থেকে যেমনটা জানতে পেরেছি যে হবিগঞ্জ শহরের পাশে যে খোয়াই নদী রয়েছে সেই খোয়াই নদীর পানি সকালে ছিল 115 সেন্টিমিটার, সেটি এখন বৃদ্ধি পেয়ে 120 সেন্টিমিটারের কাছাকাছি চলে এসেছে। তো এখন আমি যে এলাকাতে আছি হবিগঞ্জ শহরের তীরবর্তী তার শহরের তীরবর্তী যে খোয়াই নদীর তীরবর্তী যে বসবাস করে মানুষ তাদের এলাকাতে এখানে এসেছি। এখানে প্রায় 100 থেকে 150 ঘর আসলে পানিতে তলিয়ে গেছে। তো এই এলাকার মানুষ যারা আছেন তারা অনেকেই পার্শ্ববর্তী বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় ঘর বাড়িতে প্রায় কোনো কোনো ঘরের মধ্যে বুক পানি এবং কোনো কোনো ঘরের মধ্যে হাঁটু পানি তো চলে এসেছে। তো এখানে যারা বলছেন যে পানি উন্নয়ন বোর্ড বলছেন যদি পানি অব্যাহত বৃষ্টি এবং পানি বৃদ্ধি অবস্থায় আছে, যদি পানি আরও বৃদ্ধি হয় তাহলে শহরের অনেকটাই ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকবে। এছাড়াও হবিগঞ্জের যে অন্যান্য এলাকাগুলো রয়েছে, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রাধাপুর এলাকায় আসলে খোয়াই নদীর পানি খোয়াই নদীর পার উঠছে, লোকালয়ে পানি প্রবেশ করছে। তো পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বলছেন যে এখন পর্যন্ত হবিগঞ্জের সবগুলো নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে, তবে বাল্লা সীমান্তে চুনারঘাট হবিগঞ্জের চুনারঘাট উপজেলার বাল্লা সীমান্তে খোয়াই নদীর পানি কিছুটা কমার দিকে আছে। তো এই ছিল আরিফ হবিগঞ্জের থেকে সর্বশেষ। ধন্যবাদ রৌফ। আমরা এবার একটু সুনামগঞ্জে যেতে চাই। আমির মাহবুব, সুনামগঞ্জের বেশ কিছু এলাকা তাহিরপুর এবং সুনামগঞ্জের যে সড়ক সেটার উপরে পানি উঠেছে, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো উপক্রম হয়েছে। এই পানি কোনো ফসলি জমির ক্ষতি হয়েছে কিনা বা লোকালয়ে ঢুকেছে কিনা সেই তথ্য জানাবেন আমির। আরিফ, আপনাকে যদি বলি, দেখুন যে সুনামগঞ্জে গেল 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত হয়েছে এবং এবছর সুনামগঞ্জের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 200 বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, 265 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এটির প্রভাবে কিন্তু সুনামগঞ্জের সবগুলো নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আপনাদের যদি একটু জানাই, যে আপনাদের মাধ্যমে দর্শককে যদি একটু জানাই, দেখুন যে সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে কুশিয়ারা নদীতে 11 সেন্টিমিটার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সাথে সুনামগঞ্জের সুরমা, জাদুকাঠা, রক্তি সবগুলো নদীতেই কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে এবং সবচেয়ে যে বিষয়টি হচ্ছে, এখানে যে সড়ক যোগাযোগ ব্যবস্থা আছে সেটি বিচ্ছিন্ন ছিল সকাল থেকে, এখন পর্যন্ত সেই অবস্থা বিরাজমান রয়েছে। এখানে শক্তিয়ারখোলা এলাকার 100 মিটার যে জায়গা আছে, এই জায়গায় মানুষ নৌকা দিয়ে পারাপার হচ্ছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, মানুষ সড়ক পথে যোগাযোগ করতে পারছে না, নৌকা দিয়ে পারাপার হওয়ার হচ্ছে। একই সাথে যদি বলি যে দেখুন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে এসেছেন। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের নিরাপত্তার জন্য 7টি নির্দেশনা জারি করা হয়েছে এবং নৌযান যেগুলো আছে, হাউসবোট যেগুলো আছে, সেই নির্দেশনা মানার জন্য জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খানের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। একই সাথে যদি বলি, জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা প্রস্তুতির জন্য সব ধরনের প্রস্তুতি তারা নিয়ে রেখেছে, এমনটি জানিয়েছে এবং জেলার একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে দিয়ে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। মেহেদি হাসান হৃদয় তিনি এটাতে আছেন এবং একই সাথে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, আগামী 48 ঘন্টা সুনামগঞ্জে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একই সাথে মেঘালয়ের ছেড়াপুঞ্জিতে মৌসিনরামে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। যদি সেই ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে এই যে সড়ক ব্যবস্থা আছে সেখানে এই সড়ক ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা আরও অবনতি ঘটবে। একই সাথে যদি বলি যে সুনামগঞ্জের যে নিম্নাঞ্চলগুলো আছে সেগুলোতে বিভিন্ন জায়গায় প্লাবিত হওয়া শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি তাহিরপুর উপজেলার মাতাপুর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পানি প্রবেশের পরিস্থিতি তৈরি হয়েছে, চুই চুই পর্যায়ে আছে এবং পুরো মাঠটি ডুবে গেছে। তো আরিফ, এই ছিল সুনামগঞ্জের শক্তিয়ারখোলা এলাকা থেকে সুনামগঞ্জের সাথে তাহিরপুর সড়কের যে যোগাযোগ বিচ্ছিন্ন পরিস্থিতি তৈরি হচ্ছে এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ মাহবুব। হবিগঞ্জ এবং সুনামগঞ্জ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন হাওর পরিস্থিতির সবশেষ খবর। টাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। বৃষ্টিতে পাহাড় ধসে থামছেই না প্রাণহানি। কক্সবাজার ও বান্দরবানে মারা গেছে আরও 7 জন, এর মধ্যে বান্দরবানে রয়েছে 5 জন। এ নিয়ে গত 4 দিনে প্রাণহানি দাঁড়ালো অন্তত 26 জনে।
টানা ভারী বৃষ্টিতে একের পর এক ধসছে পাহাড়, তার সাথে বাড়ছে প্রাণহানি। ভোরে বান্দরবানের লামার আজিজনগর এলাকায় দুটি পাহাড় ধসে মারা গেছে 2 পরিবারের 5 জন। অতিবৃষ্টির কারণে গাছগাছালা সহ পাহাড় ভেঙে এসে 2 পরিবারের, একই পরিবারের স্বামী স্ত্রী এবং সন্তান 3 জন নিহত। বিল্ডিং এর ওয়াল ভেঙে বিল্ডিং এর চাপার তলে নিচে পড়ে যায়। পরবর্তীতে দেখি স্বামী স্ত্রী 2 জনেরই আমরা মৃতদেহ উদ্ধার করি। প্রায় একই সময়ে কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে প্রাণ যায় 2 জনের। এ নিয়ে গত 4 দিনে মারা গেছে অন্তত 26 জন, এর মধ্যে মৃত্যু বেশি কক্সবাজারে। বৃষ্টি হলে বয়ে হাজ করে তুয়ানো গদুয়ার উড়ে নি যাগই বাই যাগই, ভারী বৃষ্টি হইলে পাহাড় ভাঙে। রাস্তাতে থাকতে পারবো না, আমাদের বাসায় থাকতে হচ্ছে। রিক্স হলেও আমাদের এখানে থাকতে হচ্ছে। যদি সরকারে আমাদের একটা থাকার ব্যবস্থা করে দিত তাহলে অবশ্যই এটা আমরা ছেড়ে ওখানে চলে যেতাম। এত দুর্ঘটনা প্রাণহানির পরও পাহাড়ের পাদদেশে বসবাস করছে অনেকে। ঝুঁকিপূর্ণ বসতিদের সরে যেতে মাইকিং করছে প্রশাসন। চাল পর্যাপ্ত আছে, আমার মনে হয় কিছু আর্থিক সাহায্য করতে পারলে সুবিধা হবে, এগুলো দিচ্ছে। এবং এটা যে স্থায়ী সমাধান, এই জন্য আমাদের সরকার, আমাদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ঐকান্তিক প্রচেষ্টায় কাজ করছে। ইনশাল্লাহ আমরা এই অঞ্চলের সকল সমস্যা দূর করে এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে আমরা সচেষ্ট থাকব। পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী। হাসিবুর রহমান, স্টার নিউজ। দর্শক, এবার পার্বত্যাঞ্চলের বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানবো। এজন্য বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকাশ মার্মা এবং খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী আক্তার হোসেন। আমরা প্রথমেই যেতে চাই বান্দরবানে আকাশ মার্মার কাছে। আপনাকে দেখতে পাচ্ছি একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আছেন, উচ্চ বিদ্যালয়ের সামনে আছেন এবং এইখানে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এই আশ্রয় কেন্দ্রে কতজন মানুষ আশ্রয় নিয়েছে এবং যে এলাকাগুলোতে পাহাড় ধসের শঙ্কা রয়েছে সেই জায়গাগুলো থেকে মানুষজনকে সরিয়ে আনা হচ্ছে কিনা জানাবেন। ধন্যবাদ আরিফ। যে টানা 4 দিনের যে ভারী বর্ষণ সেটা এখনো অব্যাহত রয়েছে। এর ফলে জেলা শহরের আর্মিপাড়া, কালাঘাটা, বালাঘাটা, এছাড়াও লামা, আলীকদম, রোয়াংছড়ি, থানচি, রুমা প্রায় 7 উপজেলায় প্রায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এর ফলে যারা পানির নিচে তলিয়ে গেছে তারা সাধারণ মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। আমি একটু আপনাকে দেখাতে চাই, এটি হচ্ছে বান্দর শহরের আশ্রয় কেন্দ্র, বান্দর শহরের বালিকা উচ্চ বিদ্যালয়। এখানে এটা 5 নম্বর ওয়ার্ডের যে খাল কিনার সাঙ্গু ঘেঁষে যেসব বাড়িঘর রয়েছে সেই সব বাড়িঘর ডুবে যাওয়ার কারণে এখানে প্রায় 600-র অধিক মানুষ আশ্রয় নিয়েছে। একই সাথে এখানে প্রায় যে সব খাবার দাবার প্রয়োজন সেসবগুলো তাদেরকে প্রশাসন থেকে খাওয়ানো হচ্ছে। মূলত এখানে সবগুলা বলা চলে যে নিম্ন আয়ের মানুষ, তারা দিনে এনে দিনে খায়। একই সাথে তারা যে রিক্সা চালক কিংবা তারা প্রায় শ্রমিক বলা চলে, তারা তাদের ঘর ডুবার কারণে এখানে এসে তারা আশ্রয় নিয়েছেন। একই সাথে তারা এই আশ্রয় নেওয়ার পর তারা এখন কর্মহীন হয়ে পড়েছে। আমি একটা কথা বলেছিলাম এখানকার মানুষের সাথে, তারা জানিয়েছেন যে ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু তারা কর্মহীন পড়েছে। এতে করে তাদের যে সংসার চালানো এবং কিংবা সংসার চালানো কিংবা তাদের যে জীবনের সময় সেটি নিয়ে তাদের সমস্যা হচ্ছে। এর ফলে এখানকার মানুষরা বলছে যদি বৃষ্টিপাত যতক্ষণ কম না হয় ততক্ষণ তাদের জীবনের যে সংজ্ঞা সেই সংজ্ঞা থমকে রয়েছে। জানি আছি যে বান্দরবানের প্রায় 220টা আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং সবচেয়ে বেশিরভাগ পাহাড় ধসের ঘটনা ঘটেছে লামায়। আজকে গতকাল রাত 3টায় কিন্তু পাহাড় ধসে 5 জনে, একই স্বামী স্ত্রী সহ একই পরিবারে প্রায় 5 জন নিহত হয়েছে এবং একটি ইউপি নারী সদস্য সেখানে কিন্তু আহত হয়েছেন এবং বর্তমানে তিনি কেরানীহাটে যে আশরাফ হাসপাতাল রয়েছে তিনি সেখানে চিকিৎসাধীন নিচ্ছেন। একই সাথে বলা চলে যে বান্দরবানের যে পাহাড় ধসটি মোটামুটি বলেছে লামা, নাইক্ষংছড়ি এবং যে বান্দরবান শহরের যে আশেপাশে এরিয়া রয়েছে সেখানে কিন্তু প্রায় সময় পাহাড় ধস দেখা দেয়। তবে ঝুঁকিপূর্ণ বেশিরভাগ হচ্ছে বান্দরবানের যে সদরের আর্মিপাড়া, কালাঘাটা, বেশিরভাগ কোনে পাহাড় ধসের ঘটনা ঘটে। এই ছিল আরিফ আমার কাছে সবশেষ খবর। ধন্যবাদ আকাশ। বান্দরবান থেকে যুক্ত হয়েছিলেন আকাশ মার্মা, জানাচ্ছিলেন পাহাড়ের সবশেষ পরিস্থিতি। লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে এখনও বৃষ্টি হচ্ছে। রোববার থেকে অবস্থার উন্নতি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটির তথ্যানুসারে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির প্রবণতা বেড়েছে, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও হচ্ছে। এদিকে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্রধান নদীগুলোর পানি দ্রুত বাড়ছে।
বিশেষ করে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের নিম্নাঞ্চলের এই ঝুঁকি সবচেয়ে বেশি। 4 বিভাগের 17 জেলায় স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শনিবারের মধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার নদী সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। বুধবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় চট্টগ্রামের আমবাগানে 329 মিলিমিটার। লাস্ট 24 ঘন্টায় বৃষ্টি সবচেয়ে বেশি হয়েছে আপনার চট্টগ্রামে আমবাগানে 329 মিলিমিটার বৃষ্টি। এক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে শুধু আপনার চট্টগ্রাম ডিভিশন না, কিছুটা বৃষ্টি চেঞ্জ হয়েছে যে উত্তর অঞ্চলে বৃষ্টি হচ্ছে। এই যে চলমান বৃষ্টি এটা আপনার 11 তারিখ 12 তারিখ পর্যন্ত কন্টিনিউ করবে। অর্থাৎ আজকে হচ্ছে আপনার 9 তারিখ, আরও 72 ঘন্টা ধরেন, তারপরে বৃষ্টি অনেকটা কমে যাবে। দর্শক, জুলাই পদযাত্রার 4র্থ দিনে ফেনী ও সিরাজগঞ্জে চলছে এনসিপির কার্যক্রম। এ বিষয়ে সবশেষ জানতে আমরা যুক্ত হব সিরাজগঞ্জে সহকর্মী সাজুরি সঞ্চয়ের সঙ্গে। সঞ্চয়, আপনাকে দেখতে পাচ্ছি আপনি পথসভার যে মঞ্চ তার সামনেই আছেন। এই পদযাত্রার কর্মসূচিটা হয়েছে কিনা, হয়ে থাকলে সেই কর্মসূচি থেকে কি কি দাবি জানাচ্ছেন এনসিপি নেতারা, জানাবেন আমাদের। আরিফ, আপনি যেমনটি বলছিলেন, এখন থেকে ঠিক আধা ঘন্টা আগে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যে এনসিপির পদযাত্রা সেটি কিন্তু শুরু হয়েছিল এবং সেই পদযাত্রা উল্লাপাড়া পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এই মুহূর্তে কিন্তু উল্লাপাড়ার যে পৌর মুক্ত মঞ্চ রয়েছে সেই মঞ্চে এসে সমাপ্ত হয়েছে এবং এখানে যে সংক্ষিপ্ত সমাবেশ সেই সমাবেশ শুরু হয়েছে। আপনি জানেন যে জুলাই দেশ গড়তে জুলাই জাগরণ প্রতিপাদ্যে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির যে দেশব্যাপী জুলাই পদযাত্রা সেটির উত্তরাঞ্চলের প্রথম দিন অর্থাৎ রাজশাহী বিভাগের প্রথম দিনেই কিন্তু সিরাজগঞ্জের এই মেয়র প্রার্থীতে যে আগাম প্রচারণা সেটিকে কেন্দ্র করেই কিন্তু এই যে জুলাই পদযাত্রা সেটি উল্লাপাড়ায় নির্ধারণ করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং এখানে কিন্তু এখন এখানে এনসিপির উত্তরাঞ্চলের যিনি মুখ্য সংগঠক রয়েছেন সার্জিস আলম, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, এনসিপির যুগ্ম সদস্য সচিব সাইফ মুস্তাফিজ এবং সরকার কিন্তু মঞ্চে উপস্থিত রয়েছেন এবং এখানে স্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন এনসিপি তারাও কিন্তু উপস্থিত এখানে রয়েছেন। আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু তারা তাদের যে আনুষ্ঠানিক বক্তব্য সেটি কিন্তু তারা শুরু করবেন। আমরা পদযাত্রা চলাকালীন যেমনটি দেখেছি, পদযাত্রার যে স্লোগান সেই স্লোগানে কিন্তু তারা যেমন ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান কিন্তু তারা দিয়েছেন, তেমনই কিন্তু বর্তমান ক্ষমতাসীন যে রাজনৈতিক দল সেই দলটির যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের সমালোচনামূলক স্লোগানগুলো কিন্তু এখানে কিন্তু তারা উপস্থাপন করেছেন। এখন আসলে তাদের যে মূল দাবি দেওয়া কিংবা তাদের যে মূল সামনে তারা তাদের কি বক্তব্য রাখছেন অল্প কিছুক্ষণ পরেই তাদের যে বক্তব্য দিয়ে আমরা জানতে পারবো। আজকে যেমনটি দেখছি এখানে আপনারাও দেখতে পাচ্ছেন কিন্তু পদযাত্রা এবং পদযাত্রা থেকে পর্যাপ্ত পরিমাণ জনসাধারণের উপস্থিতি রয়েছে এই উল্লাপাড়া উপজেলা সহ আশপাশের যে পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও কিন্তু দেখতে পাচ্ছি এই এনসিপির যে পদযাত্রা সেটি কিন্তু তারা আসলে শোনার জন্য আসলে এখানে উপস্থিত রয়েছে। তো আসলে বলা সেটা কিন্তু আসলে একদম কিছুক্ষণের মধ্যে যে সমাবেশ সেটি শুরু হবে। সর্বশেষ খবর ধন্যবাদ সঞ্চয়। ময়মনসিংহের দোবাউড়ায় শিশু নিসামণিকে ধর্ষণ ও হত্যা মামলায় 3 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এক আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই ঘটনার 25 দিনের মাথায় রায় ঘোষণায় সন্তুষ্ট পরিবার। ঘটনাটি গেল 14 জুনের। ধোবাউড়ায় কদমফুল দেওয়ার কথা বলে কংস নদীর পাড়ে ডেকে নেওয়া হয় 5 বছর বয়সী শিশু নিসামণিকে। সংঘবদ্ধ ধর্ষণের পর করা হয় হত্যা, কাদা মাটিতে পুঁতে রাখা হয় মরদেহ। ঘটনার পরদিন থানায় মামলা করে শিশুটির বাবা। গ্রেফতার করা হয় 4 জনকে। শুরু হয় বিচারিক কার্যক্রম। ঘটনার 25 দিনের মাথায় দেয়া হলো রায়। আসামি আরিফ, রাকিব ও সিয়ামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সাথে প্রত্যেককে 2 লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আরেক আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই হত্যার বিচার আমরা সঠিকভাবে প্রাপ্ত হয়েছি এবং আমরা প্রমাণ করতে পেরেছি। এই জন্য আমরা
রাষ্ট্রীয় পর্যায়ে যারা আমাদেরকে সহযোগিতা করবে সবার প্রতি আমরা কৃতজ্ঞ। এবং আসামি পক্ষ যারা ছিলাম তারা আমরা চেষ্টা করছি আসামিকে বাঁচানোর জন্য, আমাদের যুক্তি দাঁড় করার চেষ্টা করছি, কিন্তু দেখা যাচ্ছে প্রমাণে যা হয়েছে, প্রমাণ হওয়ার কারণে বিজ্ঞ আদালত আজ শাস্তি প্রদান করছে, মৃত্যুদণ্ড। রায়ে সন্তোষ জানিয়েছে নিসামনির পরিবার। দ্রুত রায় কার্যকরের দাবি জানান বাবা। আমার মেয়ে নিশামনির কথা যে শুনেছে সেই চোখের পানি ফেলছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। সরকার যেন এই রায় দ্রুত কার্যকর করে, আমি সরকারের প্রতি আবেদন। মামলার রায়ে সন্তোষ জানিয়েছে এলাকাবাসীও। সাদিকুর রহমান, স্টার নিউজ, ময়মনসিংহ। শিশু উন্নয়ন কেন্দ্র কোনো শাস্তির জায়গা নয়, এটি শিশুদের বিকাশ, সংশোধন এবং পুনর্বাসনের প্রতিষ্ঠান। এই কথা জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডাক্তার এজেড জাহিদ হোসেন। টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রের ভবিষ্যৎ পরিকল্পনা ও পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। তাই টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্র আরও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। 12 তলা ভবনসহ আসছে নতুন অবকাঠামো। এছাড়া ভার্চুয়ালি কোর্ট, নিরাপত্তা ব্যবস্থা, 8ম শ্রেণী পর্যন্ত স্কুল চালুসহ বিভিন্ন উদ্যোগ নেওয়ারও কথা জানান তিনি। স্টেশনই ছিল ঠিকানা, জীবন ছিল একাকিত্ব আর অসহায়ত্বের। নরসিংদীর সেই স্টেশনেই হামলার শিকার হন বাক প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম। সঞ্চিত কিছু টাকা ও লুটের অভিযোগ উঠেছে। চিকিৎসাধীন থাকার পর 4 দিন পর গেল মঙ্গলবার রাতে মারা যান হতভাগা এই বৃদ্ধা। এমন ঘটনায় ক্ষুব্ধ হতবাক সাধারণ মানুষ। মামলা হয়েছে এই ঘটনায়। নরসিংদীর মেথিকান্দা রেল স্টেশন। এই স্টেশনের ঠিকানা ছিল 70 ববি বেগমের। থাকতেন একটি ঘরে। জীবন ছিল একাকী অসহায়ত্বের। যে যা দিত তাই দিয়ে চলত জীবন। কবে কিভাবে এই স্টেশনে এলেন ববি বেগম তা জানা নেই কারো। কখনো খোঁজ নিতেও আসেনি কেউ। তবে যারা স্টেশনের নিয়মিত যাত্রী তারা ববি বেগমকে চেনেন ভালোভাবে। কেউ কেউ বলছেন 2 যুগেরও বেশি সময় ধরে স্টেশনে ছিলেন হতভাগা এই বৃদ্ধা। আমি 1985-তে আশুগঞ্জ চাকরি করতাম, গেছি ওখানে গিয়ে পাইছি এই বুবিলে। পরে আমি ওখান থেকে বদলি আই পড়ছি, 2-3 বছর পরে এই বুবি আনছে। আমাদের মায়ের মতো আমরা দেখতাম তাকে, অনেক আমাদেরকে আদর করতো। একটা আম কিনে আনলো আমাদেরকে দিত, স্টেশনে ঝাড়ুটা পর্যন্ত আমাকে সে দিত আর কি। তার জন্য অনেক মায়া লাগে, অনেক খারাপ লাগে। ঠিকমতো কথা বলতে পারতেন না ববি বেগম। ছিলেন বাক প্রতিবন্ধী, ভুগছিলেন শারীরিক নানা জটিলতায়। ঝাড়ু দিতেন স্টেশন, বিভিন্ন পরিচ্ছন্নতার কাজ করতেন তিনি। বিনিময়ে পেতেন টাকা। স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা তাকে খাবার আর অর্থ দিয়ে সহায়তা করতেন। সেই অর্থ জমিয়ে রাখতেন ববি বেগম। দুর্বৃত্ত এসে তাকে মারধর করে তার কাছ থেকে অল্প কিছু টাকা ছিল, এগুলো নিয়ে গেছে। কে বা কাহারা মারছে এটা আমরা শনাক্ত করতে পারি নাই। শনাক্ত করতে পারলে আমরা পুলিশের হাতে দিয়ে দিতাম। আমরা নিজেরাই দৈরা পুলিশের হাতে দিতাম, কিন্তু শনাক্ত করতে পারি নাই। এখন পুলিশের কাছে দেওয়া হয়েছে। এরা এটার আমি চাই এদের আইন না, এদের সুষ্ঠু বিচার করুক দৈরা। গত শনিবার স্টেশনে দুর্বৃত্তদের হামলার শিকার হন হতভাগা বৃদ্ধা। নেওয়া হয় হাসপাতালে। 4 দিন চিকিৎসাধীন থাকার পর গেল মঙ্গলবার রাতে মারা যান তিনি। পুলিশের ধারণা ববি বেগমের জমানো টাকা লুটের উদ্দেশ্যে হামলা। এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা হয়েছে। সবার আগে উনি আসতে হবে। অনেকে চরম মিস করতেছি যারা এই নেকারজনক কাজ করছে। আমরা অবশ্যই তার যেন আইনের আওতা আনে, এটা আমরা দাবি জানাচ্ছি। ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়। ময়নাতদন্ত শেষে তাকে দাফন করা হয়। তদন্ত অব্যাহত আছে, আমরা দ্রুতই ইনশাআল্লাহ ডিটেক্ট করতে সক্ষম হব। বুধবার রাতে মেথিকান্দা স্টেশনের পাশের একটি এলাকায় দাফন করা হয় ওই বৃদ্ধাকে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। নারায়ণগঞ্জের 2500 জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। পুলিশে জানায় বুধবার রাতে লস্করদি গ্রামের 2 পক্ষের সংঘর্ষ হয়। অন্তত আহত হন 15 জন। তাদের মধ্যে আহত সিয়ামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুপেয় পানি নিশ্চিতে গভীর নলকূপ এবং সাবমার্সিবল পাম্প বসাচ্ছে সরকার। এই প্রকল্পে পঞ্চগড়ে 51টি পাম্পে খরচ ধরা হয়েছে 51 লাখ টাকা। যদিও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের এই প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। মেয়াদ শেষ হলেও হয়নি কাজ।
আবার যেটুকু কাজ হয়েছে তার মান নিয়েও প্রশ্ন উঠেছে। পঞ্চগড়ে বিদ্যালয় শিক্ষার্থীদের বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিতে চলছে পাম্প স্থাপন প্রকল্পের কাজ। মাটি সরিয়ে পাম্পের জন্য করা বোরিং কার্যক্রম দেখানোর চেষ্টা করছেন এই শিক্ষক। কিন্তু কোথায় কত ফুট গভীরতায় বোরিং বসানো হয়েছে, কি মানের পাইপ ও ফিল্টার ব্যবহার করা হচ্ছে বা প্রতিটি স্থাপনায় কত খরচ তা জানেন না কেউ। জেলার সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলার 51টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই প্রকল্পে খরচ হচ্ছে প্রায় 51 লাখ টাকা। অভিযোগ উঠেছে 100 ফুটের বেশি গভীরতায় বোরিং করার কথা থাকলেও অনেক বিদ্যালয়েই 50 থেকে 70 ফুটের মধ্যেই কাজ শেষ করা হয়েছে। অভিযোগ রয়েছে নিম্নমানের পাইপ ও ফিল্টার ব্যবহারের। 5টার পরে ওরা কাজ শেষ করে কি মাল পুঁতছে, কত ফিট দিছে, এটা আমরা কিছুই বলতে পারি না। কত ফিট দিছে না কি করছে তারপর দিন আসে দেখতেছি ওই বোরিংয়ের মুখ বস্তা দিয়ে বাঁধে দিয়ে মাটি ঢাকা দিয়ে চলে গেছে। ওনারা বোরিং করছে, কত ফিট দিছে কি করছে এই বিষয়ে আমাকে কিছু বলেনি, বা পাইপ কি পুঁতিছে এটাও আমি জানি না। মানে ওরা ফিল্টার দিছে কি না সেটাও বলেনি আমাকে। 2025 সালের 7 ডিসেম্বর শুরু হওয়া প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল 180 দিনের মধ্যে। সময়সীমা পেরিয়ে গেলেও অনেক বিদ্যালয়েই শেষ হয়নি কাজ। আবার মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের কাছেও নেই তেমন তথ্য। 22টা স্কুলের কাজ চলতেছে, এই সম্পর্কে আমরা কিছুই জানি না। আমার প্রাথমিক শিক্ষা অফিসের কেউ আমরা কিছু জানি না। এটা এই কাজের মান যাচাই করার জন্য আমার কোনো সুযোগও ছিল না, আমার না জানার কারণে আমাকে কোনো জানানো হয়নি। তবে প্রকল্পে কোনো অনিয়ম হয়নি দাবি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের। যখন মেকানিকরা গিয়ে দেখতেছে আমাদের প্রতিনিধিরা যে এই লেয়ারটা আমাদের হচ্ছে ভালো লেয়ার, তখন আমরা স্টপ করে দিচ্ছি। দেওয়ার পরে আমাদের তখন লোয়ারিং এর কার্যক্রমগুলো আমরা শুরু করতেছি। আমার এখানে স্তূপ করা ছিল, আমি আপনাকে ছবি দেখাতে পারবো। এখানে স্তূপ করা ছিল, সেগুলো টেস্টের পর আমি এগুলো সাইডে পাঠানো হয়েছে। আমার সুপেয় পানির এই প্রকল্পে সুফল মিলবে কতটা তা নিয়ে সংশয়ে শিক্ষকরা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। সিলেটের কোম্পানিগঞ্জ সীমান্ত দিয়ে 7 জনকে বিএসএফের পুশিনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। বৃহস্পতিবার ভোর 4টার দিকে পুশিনের চেষ্টার এই ঘটনা ঘটে। বিজিবি জানায়, কালাইরাগ বিওপি সংলগ্ন সীমান্ত দিয়ে বিএসএফ 7 জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠানোর চেষ্টা করে। তবে বিজিবি তাৎক্ষণিক বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই দলটিকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় বিএসএফ। সীমান্তে বিজিবির নজরদারি জোরদার রয়েছে, সতর্ক রয়েছেন স্থানীয়রাও। দর্শক, আগে যেমনটি জানিয়েছিলাম, জুলাই পদযাত্রা 4র্থ দিনের কার্যক্রম চলছে ফেনীতে। এনসিপির সেই কার্যক্রমের খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর চৌধুরী। তানভীর, ফেনীতে এনসিপির যে কার্যক্রম, সেই কার্যক্রমের এখন কোন পরিস্থিতিতে আছে? প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চয়ই জোরদার করা হয়েছে, এবং এনসিপির নেতারা যারা আছেন তারা কখন নাগাদ আসতে পারেন এবং কি কি দাবি জানাচ্ছেন আঞ্চলিক নেতারা, জানাবেন আমাদের। ধন্যবাদ আরিফ। আমরা দেখেছি এনসিপির যে জুলাই পদযাত্রা, সেটি আসলে এখানে যে জুলাই গণ অভ্যুত্থানে যে শহীদ হয়েছিল সেই শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এখানে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আমরা দেখেছি আজকে এখানে যে জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছিল তাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই পদযাত্রার উদ্বোধন করেছেন। এখানে ফেনীর যারা যে সমস্ত এনসিপি নেতারা আছে তারা উপস্থিত আছে। আমরা দেখেছি ফেনীতে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করেও ফেনীর আজকের এই যে এনসিপির যে জুলাই পদযাত্রা সেটিকে সফল করতে নেতাকর্মীরা এরই মধ্যে বিভিন্ন দিক থেকে এসে একত্রিত হয়েছে। আমরা এখনো পর্যন্ত যে তথ্য আমাদের কাছে আছে, খুব অল্প সময়ের মধ্যে এখানে এনসিপির যিনি মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপি তিনি এখানে এসে উপস্থিত হবেন। আমরা ফেনীর এনসিপি নেতা তাজিমের সাথে একটু কথা বলবো। আসলে এই জুলাই পদযাত্রার মাধ্যমে আসলে আপনাদের দাবিটা কি থাকবে? দেশ গড়তে জুলাই জাগরণ, যে জুলাই পদযাত্রা মূলত আমাদের এমপি প্রার্থীরা এবং জুলাই যে বিপ্লবী অগ্রনায়করা আছে তারা দেশের বিভিন্ন স্থানে যাচ্ছেন জুলাইকে আবার জাগ্রত করতে, এবং গণভোটের যে বাস্তবায়ন সেই বাস্তবায়নের দাবিতে এবং সীমান্ত সুরক্ষা সহ আরও বিভিন্ন দাবিতে তারা দেশের বিভিন্ন স্থানে যাচ্ছেন। আজ দক্ষিণাঞ্চলে ফেনী সোনাগাজীতে তাদের দক্ষিণাঞ্চলে কর্মসূচির সূচনা হবে। আমরা এই জন্য উচ্ছ্বাসিত এবং আমরা আশা করি এই কর্মসূচি সফলভাবে সমাপ্ত। আমরা আরেকজনের সাথে কথা বলবো। আসলে ফারুক, কবে নাগাদ এখানে আপনাদের নেতারা এসে উপস্থিত হবেন? দীর্ঘক্ষণ পর্যন্ত বৃষ্টিকে উপেক্ষা করে এখানে মানুষ অপেক্ষা করছে। আমরা জানি যে প্রথমে হচ্ছে যে ওনারা ফুলগাজীতে হচ্ছে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করতে গিয়েছিলেন, এবং এরপরে হচ্ছে যে এখানে আমাদের আরেকজন শহীদের কবর জিয়ারত করতে গেছেন। এর মধ্যে আমাদের সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যেই হচ্ছে আমাদের নেতারা এসে উপস্থিত হবেন, আমাদের প্রোগ্রাম এখান থেকে শুরু হবে।
আমরা কথা বলছিলাম ফেনী জেলার এনসিপি নেতাদের সাথে, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে খুব অল্প সময়ের মধ্যে আর এখানে যারা এনসিপি নেতা আছে আজকে এই যে জুলাই পদযাত্রা এটি কিন্তু দক্ষিণাঞ্চলের যে তাদের যে আনুষ্ঠানিক যে কর্মসূচি সেই কর্মসূচির শুভ উদ্বোধন কিন্তু এখান থেকেই ফেনীর সোনাগাজী থেকেই আরম্ভ হবে। তো এই ছিল আসলে ফেনী থেকে আমার হাতে থাকা এনসিপির যে জুলাই পদযাত্রা তার সর্বশেষ খবর। ধন্যবাদ তানভীর। ফেনী থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী তানভীর চৌধুরী, জানাচ্ছিলেন জুলাই পদযাত্রার এনসিপির কার্যক্রমের সবশেষ। সুন্দরবনের দস্যু দল বড় জাহাঙ্গীর বাহিনীর 3 সদস্য অস্ত্র গোলাবারুদ সহ আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছে কোস্টগার্ড। সকালের সংবাদ সম্মেলনে কোস্টগার্ড জানায়, বুধবার বিকেলে তাম্বুল বুনিয়া ফরেস্ট অফিস সংলগ্ন কলামুলি খাল এলাকায় ওই 3 বনদস্যু আত্মসমর্পণ করে। এ সময় 2টি দেশীয় 1 নলা বন্দুক, 1টি দেশীয় পাইপগান, 40 রাউন্ড তাজা কার্তুজ সহ ওয়াকিটকি কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে তারা। একই সাথে জিম্মিত থাকা এক জেলেকেও কোস্টগার্ডের হাতে তুলে দেয় বনদস্যুরা। অটোরিকশায় ঝাঁকুনি নিয়ে কথা কাটাকাটির জেরে কাদায় চেপে শ্বাসরোধে হত্যা করা হয় চালক সাকিবুলকে। অভিযুক্ত আসাদুজ্জামানকে গ্রেপ্তারের পর এই তথ্য জানিয়েছে পুলিশ। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত 30 জুন মানিকগঞ্জের সিঙ্গাইরে সাকিবুলের অটোরিকশায় ওঠে আসাদুজ্জামান। এ সময় রাস্তায় ঝাঁকুনি হওয়ায় সাকিবুলের সঙ্গে কথা কাটাকাটি হয় আসাদের। এক পর্যায়ে কাদায় চেপে শ্বাসরোধে সাকিবুলকে হত্যা করে তিনি। পরে পাটক্ষেত থেকে উদ্ধার করা হয় সাকিবের মরদেহ। এ ঘটনায় নিহতের পরিবার থানায় মামলা করে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত আসাদকে। ঝিনাইদহের মহেশপুরের ড্রাগন ফলের শতাধিক আড়তে চলছে জমজমাট বেচাকেনা। সরাসরি কৃষকরাই নিজেদের উৎপাদিত ফল বিক্রি করছেন সেখানে। মিলেছে আশানুরূপ দামও। এই বাজার ঘিরে সৃষ্টি হয়েছে অনেক কর্মসংস্থানও। লাল টুকটুকে ড্রাগন ফলের সমাহার বাজার জুড়ে। ক্রেতা বিক্রেতার হাক ডাকেই ব্যস্ত ঝিনাইদহের মহেশপুর উপজেলার গৌরীনাথপুর বাজার। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই বেচাকেনা। জমি থেকে তুলে বাইসাইকেল বা ভ্যানে করে কৃষকরাই এই বাজারে বিক্রি করেন নিজেদের উৎপাদিত ড্রাগন ফল। পরে আড়তগুলোতে চলে ফলের পরিমাপ ও প্যাকেজিংয়ের কাজ। প্রতিদিন এই বাজারে গড়ে কোটি টাকার ড্রাগন ফল বেচাকেনা হচ্ছে, যা স্থানীয় অর্থনীতিতে এক অভূতপূর্ব সাড়া জাগিয়েছে। 110 টাকা 20 টাকাও আছে, মাল বুঝে দাম। সর্বনিম্ন 5 থেকে 7,000 10,000 কেজি পর্যন্ত মাল ওঠে। কোটি কোটি টাকার লেনদেন কিন্তু এই বাজারে হচ্ছে। ড্রাগন ফলের এই বাজার গড়ে ওঠায় ন্যায্য দামে ফল বিক্রি করতে পারেন কৃষকরা। এতে কমেছে পরিবহন খরচ ও ফল নষ্ট হওয়ার ঝুঁকি। সুনাম মূল্যে আমরা ফলটা বিক্রি করতে পারি, তার জন্য আমরা এই জায়গায় নিয়ে আসি। এই জায়গায় ফলের দাম ভালো। বাজারে নিয়ে আসছি, নিয়ে আসার পরে মনে করেন যে দাম একরের দাম ফেলছে, ব্যাপারীরা দাম বলছে, 5টা ব্যাপারী দেখে তারপর দাম টাম করে মাল বেচা কিনে হচ্ছে। সেই সাথে বাজার ঘিরে গড়ে উঠেছে হাজারো বেকার তরুণের কর্মসংস্থান। পড়াশোনার পাশাপাশি অনেকেই বাজারে পেয়েছেন ভালো বেতনে কাজের সুযোগ। আমার মতো কয়েক হাজার এখানে বেকার যুবক আছে যারা এইভাবে কর্মসংস্থান তৈরি করে নিচ্ছে নিজের। আমি আসছি নাটোর জেলা থেকে এখানে ফল কিনতে। এখানে ফলের আমদানিটা ভালো এবং এখানকার আড়তদারদের ব্যবহার আচরণটা ভালো। দেশের বিভিন্ন এলাকা থেকে এই বাজারে ফল কিনতে আসেন পাইকাররা। এসব ফল সরবরাহ করা হয় ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন শহরে। আফরোজা লামিয়া, স্টার নিউজ। যুদ্ধের কারণে পোশাক রপ্তানি গতি পায়নি। এছাড়া যুক্তরাষ্ট্রের ট্রাফিকের জন্য ব্যবসায় চলছে মন্দাভাব। এর প্রভাব বাংলাদেশের পোশাক রপ্তানিতে পড়েছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সচিবালয়ে বন্দর শিল্প কারখানা চালু করতে পাটকল কর্পোরেশন ও জুট অ্যালায়েন্স লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শেষে এই কথা জানান তিনি। চলমান সংকট কেটে গেলে পোশাকের রপ্তানি বাড়বে বলেও আশা প্রকাশ করেন পাটমন্ত্রী। পরে বলেন, সরকারের মালিকানাধীন বন্ধ সব শিল্প কারখানা, মিল কারখানা পুনরায় চালু করতে কাজ করছে সরকার। এসব কারখানা চালু হলে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। দর্শক, এই ছিল স্টার বাংলা। এবার যাচ্ছে স্টার চট্টগ্রামে সূচনা হাসানের কাছে। আরিফ, আপনাকে ধন্যবাদ। আমন্ত্রণ স্টার চট্টগ্রামে, আমি সাথে আছি সূচনা হাসান।
সীতাকুণ্ডে গলা কেটে শিশু জান্নাতুল নিসা ইরা হত্যা মামলায় একমাত্র আসামি বাবু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদৌস এই রায় দেন। রায়ে সন্তোষ জানিয়েছেন রাষ্ট্রপক্ষ ও স্বজনরা। আমি আর পাবো না কোনোদিনও, আজ আমার মেয়েটা চলে গেছে, আমার মেয়েটা তো আমি আর পাবো না। সন্তান হত্যার রায় ঘোষণার পর এভাবেই আদালত প্রাঙ্গণে কান্নায় ভেঙে পড়েন নিহত জান্নাতুন নিসা ইরার মা রোকেয়া বেগম। আমি ফাঁসি দেখতে চাই, তারপর আমরা একটু শান্তি পাবো। বৃহস্পতিবার দুপুরে রায় ঘোষণা করা হয় চট্টগ্রামের সীতাকুণ্ডে গলা কেটে 7 বছরের শিশু ইরা হত্যা মামলার। যাতে হত্যাকাণ্ডের দায়ে একমাত্র আসামি বাবু শেখকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4 এর বিচারক জান্নাতুল ফেরদৌস। রায়ে অপর 2 ধারায় আসামিকে দেয়া হয় যাবজ্জীবন ও অর্থদণ্ড। আমাদের বিজ্ঞ আদালত যথেষ্ট পরিশ্রম করেছেন। উনি প্রায় 5টা পর্যন্ত কোর্ট করেছিলেন, প্রতিদিন সাক্ষী গ্রহণ করে। আজকে সেই রেজাল্টটা আপনারা দেখতে পেরেছেন। আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ বিচার ব্যবস্থাতে মানুষের আস্থা ফিরে আসে সেটা বাস্তবায়ন করার জন্য বর্তমান সরকারের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি। ঘটনাটি ক্লুলেস ছিল, এই ক্লু উদ্ধার করাটা একটু কঠিন ছিল, যেহেতু এটা পাহাড়ের গহীনে ছিল। আমার জেলা পুলিশ সুপার এবং আমার সার্কেল স্যার, ওসি স্যার তারা সর্বাত্মক সহযোগিতা আমাকে করেছে। যদিও মামলার রায়ে অসন্তোষ জানিয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। আমরা কিছু সাজাকে কনসিডার করার জন্য বিজ্ঞ আদালতের আমার নিবেদন ছিল। এরপর বিজ্ঞ আদালত যে রায়টা সাজা মৃত্যুদণ্ড দিয়েছেন তার এই রায়ে আমরা সন্তুষ্ট না, আমরা উচ্চ আদালতে যাব। রায় ঘোষণার পর কান্নায় ভেঙে পড়েন শিশু ইরার মা বাবা। বলেন আসামির সর্বোচ্চ শাস্তিতে সন্তুষ্ট তারা, তবে রায় দ্রুত কার্যকর না হওয়া পর্যন্ত শান্তি পাবেন না তারা। সন্তানের মা যাতে কুল খালি না হয় বা এরকম আর কোনো দিন এরকম যাতে না হয়, এটা যেন আমি চাই। চলতি বছরের 1 মার্চ সীতাকুণ্ডের ইকো পার্ক এলাকায় চকলেটের প্রলোভন দেখিয়ে 6 বছরের শিশু জান্নাতুন নিসা ইরাকে ধর্ষণ চেষ্টার পর গলা কেটে ফেলে যায় প্রতিবেশী বাবু শেখ। মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় 3 মার্চ মারা যায় সে। ওই দিনই গ্রেপ্তার করা হয় বাবু শেখকে। ইমদাদুল হক, স্টার নিউজ, চট্টগ্রাম। টেকনাফ সৈকতে আলাদা স্থান থেকে উদ্ধার 3 নারীর মরদেহের পরিচয় শনাক্ত হয়নি। পুলিশ জানায় বুধবার সকালে শাহপরীর দ্বীপের ঘোলাপাড়া সৈকত থেকে প্রথমে একটি মরদেহ উদ্ধার হয়। পরে সেন্ট মার্টিনের পশ্চিম সৈকত ও রাজারছড়া সৈকতে আরও 2টি মরদেহ ভেসে আসে। মরদেহগুলো বিকৃত হওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি। তবে পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। এবার খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আক্তার হোসেন। আক্তার, আমাদেরকে জানাবেন যে এই যে বর্তমানে যে ভারী বর্ষণ হয়েছে এবং এটার কারণে যে পাহাড় যে ধসে পড়ার কারণে তো অনেক মানুষ এখন বলতে গেলে যে পরিবার এবং হচ্ছে আপনার ঘর ছাড়া হচ্ছে, একটু বর্তমান আমাদের অবস্থা একটু জানাবেন। সূচনা, আমি যদি আপনাকে একটু ঘুরিয়ে বলি, সেটি হচ্ছে যে খাগড়াছড়ি অতি ভারী বর্ষণের ফলে বেশ কিছু এলাকা, পাহাড়ি সড়কের কিছু এলাকা পাহাড় ছোট ছোট পাহাড় ধসের ঘটনা ঘটেছে। সবচেয়ে বড় যে প্রভাবটি পড়েছে খাগড়াছড়ির দিঘিনালা উপজেলা, অর্থাৎ এখানে এই উপজেলার 5টি ইউনিয়নের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু নিম্নাঞ্চলগুলো ভারী বর্ষণের ফলে পাহাড়ি ঢলে কিন্তু আমার পিছনে দেখছেন এই সব এলাকাগুলো কিন্তু প্লাবিত হয়েছে। আমি এখন যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে দিঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের একটি ইউনিয়ন এবং এই ইউনিয়নের সবচেয়ে বেশি এই এলাকার মানুষ প্লাবিত হয়েছে। এটি একটি বাজার, অর্থাৎ সাপ্তাহিক হাটের দিন বসে এই বাজারে, এবং এই বাজারে এই এলাকার আশেপাশে যে সকল মানুষ প্লাবিত হয়েছে তারা পাশেই একটি আশ্রয়কেন্দ্র রয়েছে। সেই আশ্রয়কেন্দ্র কিন্তু গতকাল রাত্রে পানি উঠেছে, অর্থাৎ আজ সকাল থেকে ভারী কোনো বৃষ্টিপাত না হওয়ার ফলে কিন্তু পানি কিছুটা কমতে শুরু করেছে। আমরা কিছুক্ষণ আগে সূর্যের একটু দেখা পেয়েছি এবং এই এলাকার পানি এখন কিছুটা নামতে শুরু করেছে এবং যারা আশ্রয়ন কেন্দ্রে রয়েছে তাদেরকে কিন্তু উপজেলা প্রশাসন এবং বিএনপির পক্ষ থেকে, পাশাপাশি সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু তাদেরকে শুকনো খাবার, স্লাইন, অন্যান্য যে সুযোগ
সুবিধাটা দেওয়ার প্রয়োজন ছিল সেগুলো কিন্তু তারা অব্যাহত রেখেছে। কিছুক্ষণ আগে দীঘিনালা উপজেলার যিনি নির্বাহী কর্মকর্তা রয়েছেন তানজিল পারভেজ, তিনিও কিন্তু এই আশ্রয়কেন্দ্র এলাকা মেরুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় যে আশ্রয়কেন্দ্র রয়েছে সেখানে অন্তত 40 পরিবার রয়েছে, সেই কেন্দ্রটি পরিদর্শন করেছে। পাশাপাশি যে সকল কেন্দ্র রয়েছে সেগুলোতে পরিদর্শন করেছে এবং তারা মাঠ পর্যায়ে কাজ করছে এবং যারা বেশি ঝুঁকিতে ছিল তাদেরকেও তারা সরিয়ে এনেছে। পানি কমতে শুরু করছে, অর্থাৎ যদি আজ বৃষ্টি না হয় হয়তো দীঘিনালার যে প্লাবিত এলাকাগুলো সেগুলো কমে যাবে। সূচনা। আক্তার, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম যে খাগড়াছড়িতে যে পাহাড় ধসের কারণে যে মানুষ আসলে যেই বন্যা প্লাবিত যে অঞ্চলগুলো হয়েছে সেই খবরাখবর আমরা জানছিলাম আমাদের সহকর্মীর কাছ থেকে। ভারী বৃষ্টি ও সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আজও বন্ধ রয়েছে মাদার ভেসেল থেকে পণ্য খালাস কার্যক্রম। এতে অলস বসে থাকায় 55টিরও বেশি জাহাজকে গুনতে হচ্ছে কয়েক লাখ ডলার জরিমানা। পণ্য নষ্ট হওয়ার শঙ্কা তৈরি হচ্ছে, আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। গেল কদিনের টানা বৃষ্টি ও লঘুচাপের কারণে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ব্যাহত হচ্ছে পণ্য খালাস কার্যক্রম। তথ্য বলছে, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অপেক্ষায় আছে 59টি জাহাজ। বুধবার পর্যন্ত পণ্য খালাস কার্যক্রম বন্ধ থাকলেও বৃহস্পতিবার সকাল 10:30টার পর কিছুক্ষণের জন্য কিছু স্ক্র্যাপবাহী জাহাজে পণ্য খালাস হলেও আবারও প্রবল বৃষ্টি শুরু হলে পুরোপুরি বন্ধ হয়ে যায় এই কার্যক্রম। আউটার অ্যাঙ্কারেজে আমাদের যেখানে জাহাজ থেকে জাহাজে মালামাল স্থানান্তর হয়, সেক্ষেত্রে যে ধরনের মালামালগুলো বৃষ্টির মধ্যে স্থানান্তর করতে গেলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেমন আপনার খাদ্যশস্য পণ্য অথবা সার, এ ধরনের পণ্যগুলো ওঠানামা করতে বা ট্রান্সফার করতে কিছুটা বিঘ্ন সৃষ্টি হচ্ছে। প্রাকৃতিক এই দুর্যোগের কারণে অলস বসে থাকায় মাদার ভেসেলগুলোকে প্রতিদিন 25 থেকে 30,000 ডলার জরিমানা গুনতে হচ্ছে। সেই সঙ্গে পণ্য সময় মতো পৌঁছে দিতে না পারায় ব্যাহত হচ্ছে উৎপাদন কার্যক্রম। এই ইম্পোর্টাররা তার প্রোডাক্ট পাচ্ছে না এবং শিপিং এজেন্ট ওদের জাহাজের সাথে ইম্পোর্টারের সাথে একটা এমইউ থাকে, সেই এগ্রিমেন্ট অনুযায়ী তাদের লেনদেনটা হয়, কে ড্যামেজ দিবে, কী করবে, সব কিছু মিলে এটা আসলে এটার একটা প্রবল একটা প্রভাব কিন্তু ইম্পোর্টার, শিপিং সেক্টর এবং বন্দর সব কিছুর উপর একটা পড়তেছে। এদিকে বন্দরের ভিতরে ও অফডকে পানি জমে জলজটের সৃষ্টি হওয়ায় বিপাকে পড়েছেন পোশাক খাতের রপ্তানিকারকরাও। আমাদের বন্দরের যে কন্টেনার ডিপোগুলো আছে সেখানে অনেকগুলিতে পানি উঠে গেছে। আমার নিজেরও একটা কন্টেনারের মাল ভিজে গেছে, আবার ফ্যাক্টরি থেকে কার্টুন নিয়ে কার্টুন চেঞ্জ করে আবার সেগুলিকে কন্টেনারে ভরতে হয়েছে। এই যে একটা চ্যালেঞ্জ, এগুলি আসলে আমাদের অফডকগুলিতে এই পানি নিষ্কাশনের ব্যবস্থাগুলি উন্নত করা উচিত। সাধারণত বন্দর থেকে গড়ে প্রতিদিন 3,500 কন্টেইনার ডেলিভারি দেওয়া হলেও বৃষ্টির কারণে সেটি নেমে এসেছে 2,500-এর নিচে। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। এবারে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রুকন উদ্দিন এবং কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন মহিবুল্লাহ মহিব। আর রুকন, আমাদেরকে একটু জানাবেন যে রুকন, প্রথমে আপনার কাছে যাবো যে এই যে বৈরী যে আবহাওয়ার কারণে আসলে বন্দরে কীরকম যে মাল খালাসের যে অবস্থা, বর্তমান অবস্থা কি আমাদেরকে একটু জানাবেন? আমি এই মুহূর্তে চট্টগ্রামের আগ্রাবাদে রয়েছি। এই যে বৈরী আবহাওয়ার কারণে আসলে মানুষের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে এবং আমরা গত কয়েকদিন ধরে যে টানা বৃষ্টিপাত হয়েছে সেখানে আপনি নিশ্চয়ই জানেন যে বিভিন্ন জায়গায় হাঁটু সমান এরপর কোমর সমান পানি কিন্তু উঠে গিয়েছিল, যার ফলে মানুষের যে স্বাভাবিক যে কার্যক্রম সেটিও কিন্তু আসলে ব্যাহত হয়েছে। এখন যে জায়গাটি দেখছেন এখানে কিন্তু গতকালও আমরা যেমনটি দেখেছিলাম যে হাঁটু থেকে কোমর সমান কিন্তু পানি ছিল। এখন কিছুটা আজ যেহেতু তেমন বৃষ্টিপাত হয়নি বা এরপরে আমরা দেখেছি যে যেই জায়গাগুলোতে আসলে পানি জমে গিয়েছিল সেখান থেকে পানি আসলে সরে গেছে এবং আপনি যেমনটি বলছেন বন্দরের যে খালাস কার্যক্রম সেটিও কিন্তু আসলে এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে আমরা যতটুকু জেনেছি, কিন্তু স্বাভাবিকভাবে দৈনন্দিন জীবনে মানুষের যে নগরের যে মানুষের ব্যস্ততা সেটি কিন্তু অনেকটাই কমে গেছে, কারণ মানুষ কিন্তু পানি মারিয়ে কিন্তু বিভিন্ন তাদের যে কাজসমূহ সেগুলো করতে যেতে পারছেন না। এছাড়া আপনাকে যদি বলি ব্যবসা বাণিজ্যও কিন্তু অনেকটা স্থবির হয়ে পড়েছে। যদি আপনাকে একটু বলে রাখি যে
এছাড়াও কিন্তু চট্টগ্রামের যে জেলাগুলো রয়েছে সেখানেও যে উপজেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু আসলে পানিবন্দী হয়ে গেছে। সেখানে সাতকানিয়া, বাঁশখালী এবং আমরা যেমনটি দেখেছি চন্দনাশের কিছু এলাকাও কিন্তু পানিবন্দী হয়েছে এবং সেখানেও কিন্তু প্লাবিত হয়েছে। এ ছিল আমার কাছে সবশেষ সূচনা। রুকন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এখন চলে যাব আমাদের আরেক সহকর্মী যিনি কক্সবাজারে আছেন সেই অবস্থা একটু জানবো। মুহিব আমাদেরকে একটু জানাবেন যে এই যে ভারী বর্ষণ হওয়ার কারণে যে কক্সবাজারে হচ্ছে যে নির্মাঞ্চল যে এলাকাগুলোর বর্তমান অবস্থা কি, এবং সেই সাথে জানাবেন যেহেতু কক্সবাজারে সেখানে কিন্তু পর্যটকদের অনেক ভিড় থাকে, বর্তমানে এখন পর্যটক আছে কিনা বা নিরাপদ আছে কিনা আমাদেরকে একটু জানাবেন, বা কোথায় আশ্রয় কেন্দ্রে আছে কিনা তারা একটু জানাবেন। সূচনা, মাতামুহুরী নদীর আগ্রাসন কিন্তু চলমান রয়েছে, যেহেতু সকাল থেকেই পানি বৃদ্ধি পেয়েছে 50 সেন্টিমিটার উপরে, অর্থাৎ বিপদ সীমার 50 সেন্টিমিটার উপরে, যার ফলে হচ্ছে পেকুয়ার এই বাঁধটি ভেঙে যাওয়ার কারণে মূলত পেকুয়ার আশেপাশের যে ইউনিয়নগুলো রয়েছে সেগুলোর পাশাপাশি চকরিয়া এবং নবগঠিত মাতামুহুরী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এই বাঁধটি ভেঙে যাওয়ার ফলে মূলত পেকুয়ার 20,000-এর বেশি মানুষ এবং চকরিয়া, মাতামুহুরী মিলে মোট 2 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়েছে বলে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে জানতে পেরেছি। জেলা প্রশাসন ইতিমধ্যেই ত্রাণ বিতরণ শুরু করেছে। বিস্তীর্ণ এলাকায় মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। চারদিকে আমরা দেখতে পাচ্ছি মানুষের বসতবাড়ি পানির নিচে তলিয়ে গেছে এবং মানুষ বাড়িঘর ছেড়ে লোকালয়ে চলে আসছে বা আশ্রয় কেন্দ্রের দিকে ছুটছে। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান আমাদেরকে জানিয়েছেন 648টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে পেকুয়া, মাতামুহুরী এবং চকরিয়ার বিপুল সংখ্যক মানুষ সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। কেউ নৌকায় করে কাউকে জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। তবে এই সমস্ত বেড়িবাঁধ যতদিন পর্যন্ত মেরামত করা না হবে বা এই শহর রক্ষা বাঁধ যতদিন পর্যন্ত ঠিক না হবে ততদিন পর্যন্ত আসলে এভাবে মানুষের দুর্ভোগ বা জলাবদ্ধতা বা বন্যার কবলে মানুষ থাকবে বলে স্থানীয়দের অভিযোগ। এখানে আমরা দেখতে পেয়েছি বিস্তীর্ণ যে এলাকা রয়েছে পানিতে, সেই সমস্ত এলাকা নিমজ্জিত রয়েছে। বিশেষ করে পেকুয়া এবং মাতামুহুরী এবং চকরিয়ার বেশ কিছু অঞ্চলে পানি প্রবেশ করেছে, কোমর পরিমাণ পানি, কারো বসত বাড়ি পানিতেই ডুবে গিয়েছে। সেই চিত্র আমরা দেখেছি। সূচনা, এই ছিল আমার কাছে কক্সবাজারের বন্যা পরিস্থিতির সর্বশেষ। মুহিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম যে বর্তমানে চট্টগ্রাম এবং কক্সবাজারের বর্তমান পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুহিব। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে আরও আধুনিক টেকসই ও বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক করতে তুলতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইতালি বিজনেস টু বিজনেস বৈঠক। এতে অংশ নেন ইতালি থেকে আসা একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধি দল এবং দেশের শীর্ষস্থানীয় পোশাক শিল্প উদ্যোক্তারা। সর্বাধুনিক ইতালীয় প্রযুক্তি উপস্থাপন করা হয়। এছাড়া উদ্ভাবনী, জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের আধুনিকায়নের বিষয়টি উঠে আসে। বস্ত্র শিল্পের পাশাপাশি ঔষধ, ইস্পাত ও চামড়া শিল্পেও বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ হয়। সংশ্লিষ্টদের আশা, এ ধরনের উদ্যোগ দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি বাংলাদেশের শিল্প খাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইতালিতে আমরা প্রায় $2 বিলিয়ন মতো এক্সপোর্ট করি। আমরা চাই গো আপ টু দ্য $5 বিলিয়ন। আমরা যদি মেশিনারি আনতে পারি, ইটালিয়ান মেশিনারি, আমাদের কোয়ালিটি আরও ভালো হবে। দেখি না কি হয়। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী ও শিশু সন্তানকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আহত আরেক ছেলেকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। পুলিশ জানায়, গত রাতে কুতুপালং 6 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এহতাহানুল হকের সঙ্গে স্ত্রী সুফিয়ার সঙ্গে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে স্ত্রী ও 2 সন্তানকে এলোপাতাড়ি কোপাতে থাকে এহতাহানুল। এতে ঘটনাস্থলে সুফিয়া ও 5 বছরের ছেলের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরেক ছেলেকে ভর্তি করা হয় হাসপাতালে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত এহতাহানুল। এই ছিল স্টার চট্টগ্রামে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।